আসসালামু আলাইকুম। জিয়াউর রহমানের মতো এখন জামাত নাকি জনপ্রিয়তা বাড়ছে এবং জামাতের জনপ্রিয়তা হয়ে গেছে। আসলেই নির্বাচনের আগে এক চিত্র এবং নির্বাচনের সময় এক চিত্র। এবং মানুষ আমরা দেখেছি যে বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতি এক এক সময় এক এক রূপ পরিবর্তন হয়। প্রতি ঘন্টায় ঘন্টায় এবং সেকেন্ডে সেকেন্ডে রূপ পরিবর্তন হয়। আমরা সেই আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলোর দৃশ্য দেখতে পাচ্ছি। যে অনেক সময় দেখছি জাতীয় পার্টি তাদের সাথে নাই এবং তাদের বিরোধিতা করছে, আবার দেখলাম তাদের মার্কা নিয়ে নির্বাচন করছে। কি রাজনৈতিক অঙ্গন! খুব একটা এই রাজনীতিক বাংলাদেশের যে রাজনীতি, এটা খুবই কঠিন একটা রাজনীতি। এই রাজনীতি বোঝা মানুষের, সাধারণ মানুষের খুব কঠিন। কেননা আপনি দেখেন জুলাই সনদ যখন স্বাক্ষর করতে যায় জামায়াত, আগে দেখলাম যে জামাত এবং এনসিপি তাদের যে সম্পর্ক, এবং তাদেরকে ছুঁয়ে তারা জুলাই সনদ স্বাক্ষর করতে গেল, এবং এনসিপি এবং জামাত একসাথে জোট করবে, নির্বাচন করবে। সেই জোট এখন দেখি বিএনপির সাথেও আসতেছে। আবার তারা বলতেছে তারা একটা নৈদলীয় জোট করবে। এই জন্য আমরা বলি যে বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতি যে কোনো দলের সাথে একটা সম্পর্ক করে 1 মিনিটে 2 মিনিটে পরিবর্তন হয়ে যায়। এর আগে আমরা দেখেছি যে চরমোনাই ইসলামিক আন্দোলন, এখন যারা জামাতের সাথে উঠা বসা করছেন, তারাও কিন্তু যে সময় আওয়ামী লীগের প্রতিশ্রুতিয়ে তারা নির্বাচন করেছে, আওয়ামী লীগের সাথে নির্বাচন করছে, যখন তিনি মারি খেলেন মেয়র হতে যেয়ে, তারপর থেকে তিনি নির্বাচন বর্জন করছেন। কিন্তু এর আগে সব রাজনৈতিক দলকে ফেলে অনেক যারা রাজনৈতিক দল আছে তারা থাকলো, তারা বাদ দিয়ে আপনি যাই নির্বাচন করলেন। কিন্তু এই রাজনীতি, বাংলাদেশের রাজনীতি খুব একটা কঠিনের মতো পড়ে। যাই হোক, আমাদের প্রশ্ন হচ্ছে জিয়াউর রহমানের যে আদর্শ, জিয়াউর রহমান যে গণতন্ত্রের জন্য যে লড়াই সংগ্রাম করেছে, বহুদলীয় গণতন্ত্রের জন্য তার যে ত্যাগ স্বীকার, এবং তিনি চাচ্ছে বাংলাদেশে অনেক দল থাকুক, তারা গণতন্ত্রের মাধ্যমে এবং মানুষের ভোটের মাধ্যমে তার সরকার প্রতিষ্ঠিত হোক, এবং জনগণ যাকে ভোট দিবে তারাই নির্বাচিত হয়ে আগামী সরকার গঠন করুক। এটা কিন্তু জিয়াউর রহমানের একটা আদর্শ। সেই আদর্শ এবং জিয়াউর রহমানের যে সম্মান, সেই তার মতোই আপনার এখন জামাত বলছে যে জিয়াউর রহমানের মতো এখন জামাত জনপ্রিয়তা হয়ে গেছে। তাহলে জামাত যে এত জনপ্রিয়তা, সেটা বোঝার উপায় হচ্ছে কি? সেটা বোঝার উপায় হচ্ছে জামাত যেভাবে বোঝাতে চাচ্ছে, ডাকসু জাকসু রাকসু, সেখানে জামাতের যে শিবিরেরা আছে তাদের জনপ্রিয়তা, এবং তারা সেখানে অনেক ভোট পেয়ে তারা বিজয় অর্জন করেছে। এখন প্রশ্ন হচ্ছে সেখানের যে পরিস্থিতি আর গ্রামের পরিস্থিতি আর নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি এক কিনা? অবশ্যই এক না। আমরা ইতিহাস দেখেছি, বা ইতিহাস অবশ্যই আমার বয়স অল্প। অনেকে বলতে পারেন যে আপনি ইতিহাস সম্বন্ধে কী জানেন। অবশ্যই আমার বয়স অল্প, কিন্তু ইতিহাস তো পড়েছি, কম বেশি পড়ে সেখানে আমরা দেখতে পারছি যে ইতিহাসে যারা ডাকসু জাকসুসেই অনেক ভোটে তারা নির্বাচিত হয়েছে, তারাই যে আগামী সংসদ গঠন করতে পারবে বা সংসদ হবে, বিষয়টা এমন না। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হিসেবে যিনি নির্বাচিত হয়েছিলেন সর্বোচ্চ ভোটে, এবং যিনি অনেক মার হামলা খেলেন বিভিন্নর, কই আজ পর্যন্ত তিনি একটা দল গঠন করেছে, তার দল এখনও কি ক্ষমতায় গেছে? বা তিনি কি এমপি হিসেবে যেতে পারবে কিনা, এটা নিয়ে প্রশ্ন। যেহেতু তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ের একজন মানুষ, যিনি হচ্ছেন নুরুল হক নূর। যাই হোক, জিয়াউর রহমান, বাংলাদেশের যে জিয়াউর রহমানের অবদান, সেই অবদানটা কিন্তু আসলেই মানুষের ভোলার মতো একটা পদ্ধতি নাই বলে আমরা মনে করি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে জামাতের যে জনপ্রিয়তার কারণে জামাত যে উল্টোপাল্টা বক্তব্য দিছে, মানুষকে একটা বিভ্রান্ত করার একটা চক্রান্ত চলছে। কেননা আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমে নির্বাচন হবে। তারা গণভোট নিয়ে আগে কেন মাঠে নামলেন না? হঠাৎ করে এই গণভোট এখন তাদের লাগবে। সেই গণভোট তো সাধারণ মানুষ জানে না, সাধারণ মানুষ বুঝে না। সেই গণভোট নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে হবে, সাধারণ মানুষকে বলতে হবে, বুঝতে হবে। এখন যদি সেই নির্বাচনের আগে একটা গণভোটের আয়োজন করা হয়, সাধারণ মানুষ, বাংলাদেশের যারা মানুষ আছে, গ্রাম পর্যায়ে যারা মানুষ আছে, শহরে কয়টা মানুষ থাকে, গ্রাম পর্যায়ে জীবনে মানুষ, তারা এখনও পর্যন্ত গণভোট সম্বন্ধে জানে না। তারা এখনও পর্যন্ত গণভোটের যে নিয়ম নীতি সেটাই জানে না, শুধু মিডিয়াতে দেখে যে গণভোট। আপনি শুধু গ্রামে না, ঢাকায় অধিকাংশ যারা নেতাকর্মী আছেন বা অনেকেই আছেন, তারা, এবং কি জামাতের যারা আন্দোলন সংগ্রাম করতেছে এখন বর্তমানে, তাদের দলের ভিতরে আছে, ওখানেই যদি কয়েকজন সাংবাদিক যায় জিজ্ঞাসা করে
আপনারা কী কারণে আন্দোলন করছেন সের উত্তর দিতে পারবে না, অনেকেই দিতে পারবে না। যদি বলে গণভোট কেন হবে, কী কারণে আপনারা নির্বাচনের আগে গণভোট চান বা গণভোট কেন প্রয়োজন, এই কথা যদি সাংবাদিকেরা জিজ্ঞাসা করে তখন কিন্তু তার উত্তর জামাত ইসলামী যে নেতাকর্মী আছে তারা দিতে পারবে। আপনি জানেন যে গণভোট হলেই বিষয়টা এমন না যে গণভোট হলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবং জামাত গঠন করতে পারবেন। আপনি বলতে পারেন যে আপনি কোনো দালালি করেন বা আপনি না, আমি কোনো দালালি বা আমি কোনো দলের হয়ে কাজ করতেছি না। আমার প্রশ্ন হচ্ছে যে গণভোট যদি হয় তাহলে সেই গণভোট এখন যদি এই মুহূর্তে গণভোট হয়, এবং আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো আছে মোটামুটি সবার সাথে একটা সুসম্পর্ক রয়েছে এবং ভালো সম্পর্ক রয়েছে। এই মুহূর্তে গণভোট নিয়ে জামাতের আমিরেরা, জামাতের নেতাকর্মীরা যে বক্তব্য দিচ্ছেন 11 তারিখ পর্যন্ত নাকি গণভোট, 11 তারিখের মধ্যে গণভোটের একটা ঘোষণা না হলে তারা ঢাকার চিত্র পরিবর্তন করে দেবে। অনেকেই বলেন যে বিএনপি বহু বিএনপি এটা করবে ওটা করবে, কিন্তু আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন বিএনপি কী করেছে? ওরা তো নিজের একটা টাক সরাইতে পারে নাই, বালুর একটা টাক সরাইতে পারে নাই। হ্যাঁ, আমি আপনাদের উদ্দেশ্য একটা কথা বলি, বিএনপি টাক সরাইতে পারে নাই, কিন্তু জামাত ইসলাম যে বললো ঢাকার চিত্র ভিন্ন করে দেবে, তারা আগে কি করেছে? যে আওয়ামী লীগ সরকার থাকতে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গায় জেল হাজতে বন্দী করা হয়েছিল, এবং বিশেষ করে যেই দল নিয়ে তারা নির্বাচন করবে এবং নিবন্ধন, সেই দল নিবন্ধনই বাতিল হয়ে গেছিল। তাহলে তারা সেখানে কি নিবন্ধন আন্দোলন সংগ্রাম করে নিবন্ধন ফিরতে পারে নাই? এখন যে তারা ঢাকার চিত্র পরিবর্তন করে দিবে, এত বড় রাজনৈতিক দল হয়ে গেছে, তারা বাংলাদেশে ঢাকার চিত্র একদম পরিবর্তন মানে ভিন্ন করে দেবে। এখন যদি সেই ভিন্ন করার সময় বিএনপি যদি এরকম একটা আন্দোলন সংগ্রাম করে, তখন ঢাকার চিত্র তো আরও ভিন্ন হয়ে যাবে। তাহলে কি শেখ হাসিনা কি সরকার ছেড়ে যায় কিন্তু বিপদ হলো নাকি? শেখ হাসিনা যখন চলে যাওয়ার পর এত বড় বড় বিভিন্ন রাজনৈতিক দলের কথা এখন কিন্তু সাধারণ মানুষ সেগুলো বোঝে। সাধারণ মানুষ কি বোঝে? যে আপনারা যে যেভাবে এক একজনের সরকারকে সময় বেঁধে দিচ্ছেন, এটা কোনো রাজনৈতিক কালচারের ভিতরে পড়ে না। আর রাজনৈতিক কালচারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে উচিত সব রাজনৈতিক দল নিয়ে একটা ঐক্য কমিশনার, যে ঐক্য এমন একটা ঐক্য কমিশনার বানাইছে, একটা অনৈক্য সৃষ্টি করে লাস্ট বেলা একটা অনৈক্য সৃষ্টি করে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এই শান্তিপূর্ণ মানুষ দিয়ে বাংলাদেশের রাজনীতি হয় না। আমরা একটা কথাই কেন বলি যে বাংলাদেশের রাজনীতি করতে গেলে সেই শান্তি দিয়ে বাংলাদেশের রাজনীতি হবে না, বাংলাদেশের রাজনীতি থাকবে কঠিন সম্মুখে তাদের দাঁড়াতে হবে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সময় বেঁধে দিল 11 তারিখের মধ্যে এটা হবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো কিছু বলতে পারে না। যখন তাদের দাবি না মানবে বা তাদের দাবি যদি মানে, বিএনপি বলবে আমরা তার 5 দিন পর্যন্ত সময় দিলাম, গণভোট হবে না, যদি এটা বাতিল না করে তাহলে বাংলাদেশের চিত্র একদম পরিবর্তন হয়ে যাবে। এটা হচ্ছে আগামী একটা নির্বাচন, সেই নির্বাচনকে পেছানোর একটা ষড়যন্ত্র এবং বানচাল আমরা মনে করি। যে এর জন্য প্রতিটা রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে হলে ঐক্যবদ্ধ থেকে সবাইকে একসাথে কাজ করতে হবে। যদি এভাবে এক একজনের যে বক্তব্য, সেই বক্তব্য যদি দেয় তাহলে বাংলাদেশের রাজনীতি একদম অন্যদিকে চলে যাবে।